জালালাবাদ সমাচারের ছিলেন সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, ছিলেন বিভাগীয় রিপোর্টার ক্লাবের সভাপতি বাবু সুনির্মল সেন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন সবাইকে শুভ সন্ধ্যা, সেই সাথে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ঐতিহ্যবাহী জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের ক্লাবের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের প্রাচীন প্রেস ক্লাব 1975 সালে 22 ডিসেম্বর প্রতিষ্ঠিত জালালাবাদ প্রেস ক্লাবের আজকে 50তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা হাঁটি বাবা ধরে 50তম বর্ষে পার হয়েছি। সেগুলো দেওয়ার বর্ণাঢ্য আয়োজন ছিল ইংরেজি আমরা আসলে কেন্দ্র সরকার থেকে রেডি করেছি। রেডি শেষে বিকেল 3:30টায় সিলেটের মাননীয় ডিসি জনাব শেখ মাহমুদুল সাহেবকে নিয়ে আমাদের প্রথম মাঠ থেকে কেটে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। দ্বিতীয়তে আমরা সিলেটের মোটামুটি আরেকদিকদের পরিচয় নিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনার মধ্যে একটা অনুষ্ঠান করবো। দ্বিতীয়তে অনুষ্ঠানেও সভাপতি আসন গ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি জালালাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহযোদ্ধা বন্ধু শিহাব আহমদকে। বার্ষিকী জন্মদিনের অনুষ্ঠান, সেখানে আমাদের এখানে আজকে যতই অতিথি আসবেন সবাই আমাদের আমন্ত্রিত অতিথি। এখানে কোনো প্রধান অতিথি আমরা কাউকে ঘোষণা করবো না। আমন্ত্রিত অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি সিলেটের রাজনৈতিক অঙ্গনের বর্ণাঢ্য ব্যক্তি ছাত্র নক্ষত্র, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্ষিয়ান রাজনীতিবিদ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এসেছেন, আসলে আমরা ওনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ হানিফ, দৈনিক গণমুক্তির সিলেট ব্যুরো চিফ। কামরুল হাসান, সিটিজেন টাইমস সিলেট ব্যুরো চিফ। সুনির্মল সেন, দৈনিক বাংলাদেশ সমাচার। মোহাম্মদ নিজামুদ্দিন, রাজধানী টিভি। আপনারা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে জালালাবাদ প্রেস ক্লাবের এই 50তম প্রতিষ্ঠা বার্ষিকীকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য জালালাবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিজয়ের মাসে অনেক অনেক শুভেচ্ছা। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জালালাবাদ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সহকর্মী শাহিন আলম। আজকে জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের মধ্যে উপস্থিত আছেন সাংবাদিক এবং রাজনীতি ব্যক্তিবর্গ। সবাইকে জালালাবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। 1975 সালের 22 ডিসেম্বর এই প্রেস ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল। একজন সিনিয়র সাংবাদিক নেতৃত্ব করেছিলেন সাব্বির জালালাবাদী। আজকে তিনি অসুস্থতার কারণে আমাদের মধ্যে উপস্থিত হতে পারছেন না, তার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার সুস্থতার জন্য সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করি। আজকে যারা আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়েছে সবাইকে জালালাবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন সিলেটে কয়েকটি প্রেস ক্লাব রয়েছে। এই প্রেস ক্লাবের ভিতরে কিন্তু অনেক বৈষম্য তৈরি হয় এবং এই প্রেস ক্লাব জালালাবাদ প্রেস ক্লাব বিগত দিনে বৈষম্যের মধ্যে কিন্তু ছিল। 2024 সালের 5 আগস্টের পর আমরা তরুণ সাংবাদিকদের নিয়ে পুনর্গঠন করি এই প্রেস ক্লাবটি।
এই পর্যন্ত এই প্রেস ক্লাবের যত সাংবাদিকবৃন্দ রয়েছেন বিগত এই 24-এর আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। আজকে আমরা যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সহকর্মী সহযোদ্ধা যারা রয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের কাছে আমরা চাইবো যে আমরা সুন্দরভাবে যেন আমরা প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা যেন আমাদেরকে বৈষম্যের শিকার না করেন। বিগত দিনে যে পরিমাণ বৈষম্যের শিকার হয়েছি তা যেন অতীতে এবং আগামীতে না হতে হয়। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার শ্রদ্ধাভাজন একজন রয়েছেন, যিনি সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি, আমার অত্যন্ত কাছের মানুষ, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ওনাকে পেয়ে আসলেই আমি গর্বিত। বিশেষ করে ওনাকে আমি বলবো যে এই প্রেস ক্লাবটি বিএনপি মনা গঠিত এবং এই বিএনপি আগামীতে যদি এই দেশের জনগণ ক্ষমতায় নেয় তাহলে আমি মনে করবো এই প্রেস ক্লাবটি আওয়ামী লীগ কর্তৃত্ব থাকবেই না। আওয়ামী লীগ যখন ছিল তারা নিজস্ব একটি প্রেস ক্লাব ছিল এবং এই প্রেস ক্লাবটি বিএনপি মনা এবং বিএনপি থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা আমরা পাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চমৎকার বক্তব্য রাখার জন্য। আসলে সময়ের ব্যবধানে হাঁটি হাঁটি পা পা করে ঐতিহ্যবাহী জালালাবাদ প্রেস ক্লাব আসলে 50 বছরে পা দিয়েছে। এই সুদীর্ঘ পথ চলাটা কিন্তু খুব সহজ ছিল না, নানান প্রতিবন্ধকতা ছিল। এই সুদীর্ঘ পথ চলতে গিয়ে আমাদের যে সমস্ত অগ্রজরা ইতিমধ্যে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন, পরবাসী হয়েছেন, মহান আল্লাহ পাকের দরবারে আমরা কায়মন বাইককে চাই আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন। অনেকেই অসুস্থ বয়োবৃদ্ধ আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পারেন নাই, তাদের আমরা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমরা বক্তব্যের ফাঁকে ফাঁকে আমাদের আরও কিছু অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দিব। আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি মোহাম্মদ হানিফ, সিনিয়র সহসভাপতি সিলেট বিভাগীয় ক্লাব, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য, রিপোর্টার্স ক্লাব, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আসলে অনুরোধ করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের অনুষ্ঠানের আর একজন আমন্ত্রিত অতিথি বারবারের নির্বাচিত জনপ্রতিনিধি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বারবারের নির্বাচিত জনপ্রতিনিধি জনাব রেজাউল হাসান কয়েস লুদি ভাই। জনাব রেজাউল হাসান কয়েস লুদি ভাইকে আজকে আমন্ত্রিত অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করি। জালালাবাদ প্রেস ক্লাবের সাহেব ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ প্রেস ক্লাবের 50তম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রেস ক্লাবের জালালাবাদ প্রেস ক্লাবের বিপ্লবী সভাপতি বন্ধুবর শিহাব আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত রাজনৈতিক অতিথিবৃন্দ, বিশেষ করে সিলেট রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, সিলেটের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল নেতা, ছাত্রদলের সোনালী ফসল, মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় বড় ভাই জনাব বদরুজ্জামান সেলিম ভাই, মঞ্চে উপস্থিত সিলেট রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ এবং বিশিষ্ট জনপ্রতিনিধি হিসাবে যিনি সিলেটের অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেছেন, অত্যন্ত অপরিচিত মুখ, ক্রীড়া সংগঠক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই রেজাউল হাসান কয়েস লুদি ভাই, সাবেক প্যানেল মেয়র এবং জনপ্রিয় কাউন্সিলর, মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের সঞ্চালক সাংবাদিক কামাল আহমদ খান সহ সবাইকে এই সন্ধ্যায় জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় অতিথিবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন এবং একটি দুঃখেরও বিষয় রয়েছে। আমরা এই প্রেস ক্লাবের সাথে দীর্ঘদিন ধরে জড়িত,
সাংবাদিক হিসাবে কাজ করতেছি, পাশাপাশি সামাজিক অঙ্গনে এবং রাজনৈতিকভাবে আমাদের একটি পরিচয় রয়েছে। কিন্তু এই পরিচয় থাকার কারণে আমরা কোনো জায়গায় কোনো মতেই অবস্থান এবং পরিচয় দান করতে পারিনি। এই জন্য যে এই 17 বছর একটি গলা টিপে সরকার, অবৈধ পেশিস সরকার আমাদেরকে গলা এবং মুখ চেপে ধরে রেখেছিল। আপনারা অবগত রয়েছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা যারা রয়েছেন, বিভিন্ন রাজনীতিক বর্তমান স্বাধীন দেশের রাজনীতিবিদগণ আপনারা জানেন এবং অবগত রয়েছেন। আমরা এখন কাজ করতে চাই এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য, এই দুর্নীতিগ্রস্ত দেশকে উন্নয়নের স্বার্থে আপনারা যে কাজ করতেছেন তার সহযোগী হতে আমরা এখন কাজ করতে চাই। আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা কষ্ট করে এসেছেন, সেই আমি আমার প্রেস ক্লাবের ট্রেজারার হিসাবে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার সহযোদ্ধা বন্ধুদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সম্মানিত কোষাধ্যক্ষ, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহ্বায়ক সহকর্মী শাহেদ ভাই চমৎকার বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা আমাদের আজকে একজন আমন্ত্রিত অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যিনি এখানে উপস্থিত হয়েছেন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা আসলে বক্তা বেশি দিব না, আমাদের প্রেস ক্লাব থেকে মাত্র একজন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, পরে আমরা অতিথিবৃন্দের বক্তব্যে চলে যাব। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জালালাবাদ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ প্রেস ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিজমান সেলিম ভাই, কসুদ্দি ভাই সহ আমাদের সাংবাদিকবৃন্দ। আপনারা সবাই পরিচয় জানেন, আমি বক্তব্য সংক্ষিপ্ত করতেছি। আমি একটি দৃষ্টি আকর্ষণ করব আমাদের যারা মঞ্চে আছেন তাদের। আসলে জালালাবাদ প্রেস ক্লাব 1975 সালে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল এবং কি হাঁটি হাঁটি পা করে এই 50 বছরে এসেছে। বিগত সময়ে অনেক সময় আমরা নিউজ করতে পারি নাই, জালালাবাদ প্রেসকে আমরা ফোকাস করতে পারি নাই। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে প্রেস ক্লাবের কোনো রেজিস্ট্রেশন হয় না। প্রেস ক্লাব বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, কিন্তু আমাদের এই জালালাবাদ প্রেস ক্লাব আপনারা শুনে খুশি হবেন, একজাত তরুণ সাংবাদিকদের নিয়ে আমাদের অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা সাংবাদিকতা করে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই জালালাবাদ প্রেস ক্লাব নতুনভাবে আমরা সাজিয়েছি। আমাদের এখানে সদস্য সংখ্যা প্রায় 65 জন আছে, তাদের মধ্যে 10 জন আছে আমাদের ইলেকট্রিক মিডিয়াতে, 5 জন আছে আমাদের অনলাইন পোর্টালে, এবং আমাদের যে দৈনিক যে নিউজগুলো বের হয়, দৈনিক কাগজ যাদেরকে নিউজ করা হয়, সেখানে আমাদের 16টির মতো পেপার আমাদের এই সাংবাদিক সংগঠনে আছে। এছাড়া আমাদের যারা অনলাইনে লাইভ করে থাকেন তারাও আছেন। আমি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জননিন্দ কাউন্সিলর এবং যিনি সমাজের অনেক জায়গায় কাজ করছেন। বিশেষ করে ওনার দৃষ্টি আকর্ষণ করব, আগামীতে আপনাদের মহানগর জেলা এবং মহানগর বিএনপিতে যদি প্রেস ক্লাবের কোনো কর্মসূচি থাকে আপনারা অবশ্যই আমাদের জালালাবাদ প্রেস ক্লাবকে আমন্ত্রণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। প্রেস ক্লাবের তথ্য উপাত্ত তুলে চমৎকার বক্তব্য দিয়েছেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জালালাবাদ প্রেস ক্লাবের অর্ধশতাব্দী বা 50 বছর পূর্তি উপলক্ষে সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিকবৃন্দ যারা আছেন, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বেশি সময় নিব না, যেহেতু সময় আপনাদের প্রত্যেকেরই মূল্যবান, এবং সম্মানিত
যারা উপস্থিতি আছেন প্রতিনিধিবৃন্দ প্রত্যেকেই যেহেতু ব্যস্ত, শুধু এতটুকুই বলবো, আমরা বিগত বক্তাদের বক্তব্য থেকে যেটা পেয়েছি, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ের যে ধরনের বৈষম্যতা ছিল, জুলাই বিপ্লবের পরে আমরা আশা করতেছি সেই বৈষম্য দূর হবে এবং আওয়ামী ফ্যাসিস্টের পরাজয়ের পরে প্রত্যেক রাজনৈতিক দল আমরা একটা শিক্ষা গ্রহণ করব যে ক্ষমতায় টিকে থাকার জন্যে আমরা ক্ষমতার আসনে বসে আসলে জনগণের চাহিদা এবং রাষ্ট্রের কল্যাণ এগুলি আমরা ভুলে যাই। ক্ষমতায় বসে আমরা নিজেদেরকে সর্বা মনে করি। এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে, আর এটা বিশ্বাস করতে হবে যে যেই ধর্মেরই হন না কেন আল্লাহ তাআলাই পরিপূর্ণ নিয়ামক এবং সমস্ত কিছুর কর্নেওয়ালার জাত। তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে জিন্দিগি দান করেন, অপমান দান করেন, পরাজয় দান করেন। তো আমি এই যে ভাইয়েরা যে কথা বলতেছেন, তাদের যেরকম প্রত্যাশা জালালাবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে যে বৈষম্যমুক্ত সুন্দর মূল্যায়ন আমরা সবাই সর্বক্ষেত্রে সমাজের প্রত্যেকটা সেক্টরে আমরা এটা চাইতেছি। অবশ্যই যেন দলীয়করণ না হয়, অবশ্যই যেন এক চোখা দাজ্জালিয়াত যেন না আসে, আমাদের যেন ন্যায়ের চক্ষু দুটোটাই খোলা থাকে। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনারা দেখছেন আমাদের কার্যক্রম এবং আদর্শিক যে ধারা আমরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে প্রসারিত করতে চাইতেছি। যে কোনো দল, যে কোনো রাষ্ট্রের কল্যাণে যারাই কাজ করবে তাদের সাথে সৌহার্দ্য এবং সহমত পোষণ করে সহমর্মিতার জায়গা থেকে আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমরা চেষ্টা করব সমাজের প্রত্যেকটা সেক্টরে যেন এই ধরনের আওয়ামী জাহেলিয়াতের সময়ে যে ধরনের বৈষম্য হয়েছিল এটা যেন কোনো সেক্টরেই না হয়। সেজন্য ইসলামী আন্দোলন সর্বাত্মকভাবে কাজ করবে। বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা এটা আমাদেরকে সবসময় ট্রেন করেন, আমাদেরকে সবসময় প্রশিক্ষণ দিয়ে রাখেন, নীতি নৈতিকতার ভিতরে আমাদের সবসময় তারবিয়াতের মাধ্যমে রাখেন। আমরাও এই জন্য সচেষ্ট থাকব। পাশাপাশি যেহেতু ইসলামী আন্দোলন বা বিএনপি সহ জামায়াত সহ অসংখ্য রাজনৈতিক দল এখন বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী ভূমিকা রাখছেন, আমরা যদি নিজেদের বৈষম্য দূর করে আন্তরিক একটা জায়গায় আসতে পারি, আমরা আমাদের দেশটাকে যদি সুন্দরভাবে গঠন করব চিন্তা করি, তাইলে আশা করা যায় আওয়ামী জাহেলিয়াত ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে যে ধরনের কুচক্রীপনা বা যে ধরনের লবিস্ট বা যে ধরনের পরিকল্পনা করতেছে এগুলি সবগুলি ব্যর্থ হয়ে যাবে। যদি আমরা সকলেই মরার জন্য একত্রিত হয়ে যাই তাহলে আমরা কেউ মরব না। আর আমরা যদি আবারও বাঁচার জন্য ক্ষমতার লোভে বিচ্ছিন্ন হয়ে যাই আমরা হয়তো বা কেউ বাঁচব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাধারণ সম্পাদক কামরুল হাসান ভাই। আমরা আসলে আমাদের অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করবো। আল হাসান কোয়েস নদী বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 50তম প্রতিষ্ঠা বার্ষিকী জালালাবাদ প্রেস ক্লাবের এটি আসলে দুর্ভাগ্য না সৌভাগ্য বলবো, কারণ একটি প্রতিষ্ঠান দীর্ঘ 50 বৎসর পাড়ি দিয়েছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই 50 বৎসরের পথ চলা খুব একটা মসৃণ ছিল না, কিন্তু তারপরেও 50 বৎসরের এই দীর্ঘ যাত্রায় আমাদের এই জালালাবাদ প্রেস ক্লাবে বিগত যারা ছিলেন অথবা এখন যারা আছেন, এই প্রতিষ্ঠানটি আরেকটু এগিয়ে থাকা উচিত ছিল। বিগত 1.5 দশক সময়টুকু আমরা বিবেচনায় নিচ্ছি, আমি এই ব্যাপারে বক্তব্যে আসব, কিন্তু এটির বয়স কিন্তু 50 বছর। এবং আমার মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে হয়, আমি একটু জিজ্ঞেস করছিলাম জাকিরকে যে আমাদের সমাজের দর্পণ অথবা যারা কলম সৈনিক অথবা যারা সমাজের আমাদের অনিয়মগুলো তুলে ধরেন, সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেইগুলো তুলে ধরেন, আমাদের সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন, বোন যারা আছেন,
আমরা কিন্তু আসলে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারিনি, অথবা আমরা এক আমব্রেলার নিচে কিন্তু আমাদের সহ অবস্থান আমরা করতে পারিনি। সেটির হয়তো ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। আমরা গত ১.৫ দশক অথবা তার বেশি সময় কিন্তু সাংবাদিকতার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, আমরা হলুদ সাংবাদিকতা দেখেছি। এবং গত সরকারের সময় সাংবাদিকদের যে ভূমিকাগুলো ছিল সেটি আসলে পুরো সাংবাদিক সমাজকেই কলুষিত করেছে। কিন্তু বিষয় হচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কিন্তু সাংবাদিকদের যে অবস্থানটুকু থাকার অথবা নেয়ার কথা ছিল সেরকম কিন্তু জোর প্রতিবাদ অথবা প্রতিরোধ কিন্তু আমরা দেখিনি। দ্যাট ইজ, আমরা একটি দীর্ঘ সময় মানে অপসাংবাদিকতার যে বিষয়গুলো ছিল সেটি আমরা দিব্যি কিন্তু হজম করেছি, এবং এই অপসাংবাদিকতাই কিন্তু আসলে বিগত ১.৫ দশক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ৫ই আগস্টের পরে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের যে প্রোগ্রামগুলো হতো সেখানে যারা বক্তব্য রাখতেন তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, তাদের ব্যবসায়িক পরিধি থেকে শুরু করে, তাদের সামাজিক অবস্থান থেকে শুরু করে লেজুরবৃত্তি যে শব্দটির সাথে আমরা পরিচিত, এটির আসলে একদম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গত ১.৫ দশকে মানে সরকারের লেজুরবৃত্তি অথবা দালালি যারা করেছেন তাদেরকে দেখলে কিন্তু আসলে বোঝা যায়। আমরা এটিও সত্য যে বিগত সময়টুকুতে আমরা অনেক পত্রিকার প্রকাশনা বন্ধ হতে দেখেছি। অনেক সাহসী সাংবাদিক এবং সম্পাদকদের আমরা মানে দেশ ত্যাগ করতে ওনারা বাধ্য হয়েছেন, এরকমও কিন্তু ঘটনার নজির অনেকই আছে আমাদের। এবং অনেক সাহসী সাংবাদিক দেশ থেকে আসলে বিতাড়িত হয়েছেন, কিন্তু বহির্বিশ্বে গিয়ে কিন্তু কথা বলেছেন, সাহসিকতার সহিত সরকারের দুঃশাসনগুলো তুলে ধরেছেন, সেটি আমরা অনেকেই জানি। আমি জালালাবাদ প্রেস ক্লাবের যার সাথে যারা সংশ্লিষ্ট আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমি কিছুক্ষণ আগে বক্তব্য থেকে যেটি জানলাম যে আসলে এই জালালাবাদ প্রেস ক্লাবটি আসলে ন্যায়ের পক্ষে কথা বলে, স্বাধীনতার সপক্ষের শক্তি, এবং যারা দায়িত্বে আছেন তারা বিগত ১.৫ দশক বঞ্চিত ছিলেন, নিগৃহীত ছিলেন, নিপীড়িত ছিলেন, এবং সেই মূল্যায়নটুকু তাদেরকে যথাযথভাবে করা হয়নি যাদের করার কথা ছিল। এটি আসলে দুর্ভাগ্যজনক, দুঃখজনক। একটি প্রতিষ্ঠান সেই ৫০ বৎসর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি আশা করব যে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন যদি করে এই প্রতিষ্ঠান, তাহলে আরও উৎসবের দিক থেকে, আনন্দের দিক থেকে, সাজসজ্জার দিক থেকে, মনের দিক থেকে, ইভেন উপস্থিতির দিক থেকে আমাদের সিলেটের সুধীজন যারা আছেন, সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা আছেন, সকলের উপস্থিতিতেই আমরা হয়তো আগামী দিনগুলোতে জালালাবাদ প্রেস ক্লাবের উপস্থিতি থাকে, এটি আমরা প্রত্যাশা করব। কারণ আমরা যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছি, অথবা আমরা মানুষের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি, ভালোর জন্য কাজ করি, সমাজের অসঙ্গতিগুলো আমরা তুলে ধরি, আমাদের মধ্যে ব্যক্তিগত কারণে বিভেদ থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে প্রত্যেক সাংবাদিকের মূল টার্গেটটি কিন্তু এক। যেটি আমরা যত বক্র রেখাই ঘুরি না কেন, যত জিগজাগ রাস্তাতেই আমরা যাই না কেন, আমাদের ডেস্টিনেশনটা কিন্তু এক। তাহলে ডেস্টিনেশন যেহেতু এক থাকবে, তাহলে আমরা যত বিলম্বেই হোক একটা জায়গাতে গিয়ে কিন্তু পৌঁছবো। আর সাংবাদিকতার সাথে যারা সম্পৃক্ত আছেন, যারা বিগত সময়গুলোতে আসলে ডিরেইল হয়েছেন, এরা মেইন স্ট্রিমে আবার ঘুরে আসবে, এটি আমার কাছে বিশ্বাস হয় না। এবং তারা যাতে সাংবাদিক এবং সাংবাদিক সমাজকে আর কলুষিত করতে না পারে, এই ব্যাপারে জালালাবাদ প্রেস ক্লাব অগ্রণী ভূমিকা রাখবেন, সেটি আমরা
প্রত্যাশা করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন আমাদের সিলেটের অত্যন্ত পরিচিত মুখ, যিনি দীর্ঘদিন সেই ছাত্র রাজনীতির থেকে শুরু করে গণসংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের সম্মানিত একজন প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, এবং জালালাবাদ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সাংবাদিকবৃন্দ এখানে আছেন। তো আমরা আসলে সিলেটে আরও অনেকগুলো প্রেস ক্লাব দেখি। তো আমার অনুরোধ এটি থাকবে যে আমরা আসলে দেশ গঠনের জন্য, সমাজ বিনির্মাণের জন্য একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব, এটি কিন্তু আমার প্রত্যাশা। এই প্রত্যাশাটুকু রেখেই দীর্ঘ 50 বৎসরের পদযাত্রায় আজকে জালালাবাদ প্রেস ক্লাব যে জায়গাতে এসে পৌঁছেছে, আমি প্রত্যাশা করি এই প্রতিষ্ঠান তার শতবর্ষ পালন করবে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। আমরা হয়তো থাকবো না, কিন্তু সেই প্রত্যাশাটুকু রেখেই আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। শাসকের আমলে আসলে আমরা কিভাবে নির্যাতিত হয়েছি তার ছোট্ট একটি চিত্র আমি তুলে ধরি। আমি জামান সেলিম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। 2018 সালের নির্বাচনের কয়েকদিন আগে 27 ডিসেম্বর আমি যখন সিলেট শহরে আমার জেরি তারা বাসায় শুয়ে আছি, ঘুম থেকে উঠে দেখলাম তৎকালীন এমপি সিলেট দিনের মাহমুদুজ্জামান চৌধুরী পালবাড়িতে উনি নিজে ইচ্ছাকৃতভাবে মোটরসাইকেল দিয়ে কিছু ছেলে পুলে এনে ওনার অফিসে ককটেল ফুটিয়েছেন, আগুন ধরিয়েছেন। পুলিশ চলে গেল, সেখানে লাইভ হলো। বিএনপি, জামাত এবং সাংবাদিক মিলে 65 জনকে আসামি করে একটি মামলা হলো। সেই মামলায় ফেন্সুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দকে যেমন আসামি করা হলো, সেই মামলায় শুধুমাত্র আমি বিএনপি নেতার ভাই হওয়ার কারণে আমাকে 31 নম্বর আসামি করা হলো। 6 বছর ধরে সেই মামলাটা হচ্ছে আওয়ামী লীগের অফিস জ্বালানোর মামলার আসামি। আমার সভাপতি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, সক্রিয় বিএনপির রাজনীতিতে কোনো পদপদবি নেই আমার মতো, তারপরও দীর্ঘ 3 বছর তাকে দেশ ছেড়ে দুবাইয়ে অবস্থান করতে হয়েছে। শুধুমাত্র আমরা জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী ছিলাম। এই জালালাবাদ প্রেস ক্লাব এখন আমরা যারা আছি, আমরা সবাই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আবার বলছি, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। যার ফলে এখানে শাহীন মামলা খেয়েছে, শাহীন ভাই মামলা খেয়েছে, আমার সিনিয়র সহসভাপতির উপরে অনেক মামলা আছে, মখলিস ভাইয়ের উপর মামলা আছে। আমরা সবাই আসলে এই মামলা গ্লানিগুলো টানছি। হয়তো আশা করি সূর্য উদিত হবে, দিন আসছে, আমাদের মামলাগুলো উঠে যাবে। আর রাজনৈতিক নেতৃবৃন্দের মামলার কথা তো আর বলার প্রয়োজন নেই, ওনারা অনেক মামলা খাচ্ছেন। যাই হোক, এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কামরুল হাসান ভাইকে, সাধারণ সম্পাদক সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব। তারপরে আমরা আসলে আমাদের আমন্ত্রিত অতিথির কাছে বক্তব্য চলে যাব। জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধা, সহকর্মী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে আমার সিনিয়র ব্যক্তিত্বরা রয়েছেন, বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য বলা শেষ। তারপরেও যেহেতু আমাকে 2-1টি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, আমি একটা কথাই বলবো, সাংবাদিকরা বিবেকের চোখ, সমাজের দর্পণ। নিউজের মধ্যে আমরা যতটুকু জানি 4টা শব্দ, NEWS, দ্যাটস মিন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আমাদের চারদিকে খেয়াল রাখতেই হয়। তো আনফর্চুনেটলি আমি যেটা আমার পূর্বের বক্তা কয়েসুদ্দি ভাই যেটা বলে গেছেন, যে জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী, কিন্তু তত রেজিমের স্বৈর শাসকের আমলে আমি 2016 সাল থেকে আমি বৈশাখী টিভিতে কাজ করি। আমার বৈশাখী টিভির কাজের 19 পর্যন্ত করার পরে আমি বিএনপি গণনার লোক হওয়ার কারণে, কারণ আমাদের সত্য সেলিম ভাই জানেন
জনাব ফয়েজ আহমদ দৌলত তাদের দলের সেন্ট্রালের সহসভাপতি, ওনার বাতিজা হওয়ার কারণে আমার বৈশাখী টিভির কার্ডটা রিনিউ হয়নি। এটা সাংবাদিকতার কাজ না। সাংবাদিক সমাজের দর্পণ, নিরপেক্ষ, সত্য, সঠিক, সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সাংবাদিকের কাজ। কিন্তু আমরা অতীতে দেখেছি কি, আওয়ামী লীগ ঘরানার সাংবাদিক হলেই, আওয়ামী লীগের তেল মারা সাংবাদিক হলেই ওনারাই সমাজের প্রথম সারিতে। অনেক সময় আমরা অত্যন্ত পরিতাপের সহিত বলতে হচ্ছে যে ডিসি অফিস, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার যে কোনো প্রোগ্রামেই আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হতো। কারণ কি? কারণ হলো বিএনপি ঘরানার লোক বলে। তা আমি বিএনপি ঘরানার লোক আমি বলতেছি না, আমি এজ এ সাংবাদিক আমি সমাজের সত্যটাই তুলে ধরবো, এটাই সাংবাদিকের কাজ। আমি যতক্ষণ আমার আত্মার ভিতরে আমার রূহ থাকবে, আমি সমাজের সত্য, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এটাই তুলে ধরার কাজই হলো সাংবাদিকের কাজ। এখানে দল মত নির্বিশেষে, এখানে দলের আমার জালালাবাদ প্রেস ক্লাবের আমার এক ভাই বলে গেছেন যে বিএনপি ঘরানা, আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, সাংবাদিকরা কোনো দলের নয়। সাংবাদিকরা নির্দলীয়, নিরপেক্ষ, সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সাংবাদিকের কাজ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা সাংবাদিকতা করি আমরা হচ্ছে জাতির দর্পণ, জাতির বিবেকও বলা যায়। আমাদের হাত ধরেই আসলে ঘটে যাওয়া অন্যায়, অবিচার, অত্যাচারগুলো ফুটে উঠে। একটা সময় আমাদেরকে আসলে অপেক্ষা করতে হতো, সকালে পত্রিকা আসবে, সেই পত্রিকায় আমরা নিউজ পড়বো, কি জানি হেডলাইন হবে। তথ্য প্রযুক্তির এই যুগে এখন কিন্তু আসলে আমাদেরকে আর পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় না। স্যাটেলাইট টিভিগুলোর কথা যদি আমরা বাদ দিয়ে দিই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটি হচ্ছে অনলাইন সাংবাদিকতা। এই যে এখানে আমরা বসে অনুষ্ঠান করছি, লাইভ সম্প্রচারিত হচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বসে কিন্তু হাজার হাজার মানুষ ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখে ফেলছেন। একটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হতো পরের দিন পত্রিকার জন্য, তারপর অপেক্ষা করতে হতো রাতে 8টার খবরে দেখাবে না 9টার খবরে 5 সেকেন্ডের একটি ফুটেজ দেখাবে, তাও এই সমস্ত ছোটোখাটো প্রোগ্রামগুলো দেখতো না। শুধুমাত্র মোবাইল জার্নালিজম, অনলাইন জার্নালিজমের কারণে কিন্তু আজকে অবাধ বিচরণ, কোথায় কি হচ্ছে না হচ্ছে ছোটোখাটো বিষয় এখন উঠে আসছে, যার ফলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বিগত 16 বছর আসলে স্বৈরশাসকের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি। আমরা যারা সাংবাদিক আমরা কোনো দল বা গোষ্ঠীর নয়, কিন্তু প্রত্যেকেই যেহেতু দিন শেষে নির্বাচন আসলে আমরা ভোট দিই, আমরা যাকে ভোট দিই, সুতরাং অলিখিতভাবেই বলতে হয় যে আমরা তার সমর্থক। একজন শিক্ষকও ভোট দেন, তিনি যাকে ভোট দেন তিনি সেই দলের সমর্থক। একজন চিকিৎসকও ভোট দেন, তিনি যাকে ভোট দেন তিনি সেই দলের সমর্থক। সমাজের প্রত্যেক শ্রেণী পেশার নাগরিক আমরা আসলে কোনো না কোনো দিকে রাজনৈতিক দলের সমর্থক, যে যাকে ভোট দেন। সরাসরি রাজনীতি করা এক জিনিস আর সমর্থক এক জিনিস। যেখানে আমরা বলেছি যে আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সভাপতির বক্তব্যের পরে আমাদের আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আসলে সংক্ষেপে বক্তব্য রাখবেন জালালাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহযোদ্ধা বন্ধু শিহাব আহমদ। শিহাবের বক্তব্যের পরে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয়, আমাদের শ্রদ্ধেজন গুরুজন, এই সিলেটের রাজনীতির এক পুরোধা শ্রদ্ধেয় বদরুজ্জামান সেলিম ভাই, আমার সিনিয়র বন্ধু সাংবাদিক সহ আমার অনেক ক্লাস ফ্রেন্ড এখানে উপস্থিত আছেন, যারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। আপনাদেরকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই এবং জানাই সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। জালালাবাদ প্রেস ক্লাব আজ তার 50তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। আমাদের শ্রদ্ধেয় রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি জনাব কয়েসলুদ্দি সাহেব একটু আগে যা বলে গেলেন, আমরা তার সাথে একমত। আমাদের আজকের প্রোগ্রামটা আরও জাঁকজমক এবং ঔজ্জ্বল্যপূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু পরিতাপের বিষয় আমরা সেটা করতে পারিনি। এর কারণ হচ্ছে, আপনারা জানেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিস্ট পলাতক করলেও তাদের সহযোগী, তাদের দালালরা গাঁথি মেরে কোথাও কোথাও বুক উঁচু করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে সিলেটের সাংবাদিক অঙ্গন অন্যতম। আমরা অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত করছি, বিগত 15 বছর
যারা নির্লজ্জ দালালি করেছিল এই সাংবাদিক জগতে এসে, স্বৈরাচারের দালালি করেছিল, যারা এই সাংবাদিক অঙ্গনকে কলুষিত করেছিল, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে তথাকথিত সেই সন্ত্রাসী বাহিনীগুলোকে ছাত্র জনতার আন্দোলনের চিহ্ন দেখিয়ে দিয়েছিল, কোথায় কে লুকিয়ে আছে দেখিয়ে দিয়েছিল, তারা আজ এখনো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রোগ্রামে দেখা যাচ্ছে সেই সব দালালরা প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েও যাচ্ছে, যা আমাদের জন্য খুব দুঃখের এবং পরিতাপের বিষয়। জালালাবাদ প্রেস ক্লাব এক জাগ উদ্যমী তরুণ সাংবাদিকদের সমন্বয়ে নবগঠিত এই কমিটি তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তার আগে তারা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, আমাদের বরেণ্য রাজনীতিবিদ জনাব বদরুজ্জামান সেলিম ভাই, ওনারা অসংখ্য মামলার আসামি হয়েছেন রাজনৈতিক সরাসরি নেতৃত্বের কারণে। আর আমাদের এখানের যে সাংবাদিকরা আছে, হয়তো এদের বড় কোনো পদ পদবি ছিল না, হয়তো ওরা বড় মাপের কোনো নেতা ছিল না, কিন্তু ওদের অপরাধ ছিল। কি সেই অপরাধ? ওরা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ছিল। তারা সাদাকে সাদা বলতে পারতো, কালোকে কালো বলতে পারতো, এটাই ছিল তাদের অপরাধ। যার কারণে তাদেরকেও হতে হয়েছে মামলার আসামি, তাদেরকেও পালিয়ে থাকতে হয়েছে, তাদেরকেও তাদের প্রতিষ্ঠানে সফলভাবে সঠিকভাবে কাজ করতে বাধা প্রদান করা হয়েছে। সম্মানিত সহকর্মীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমাদের জালালাবাদ প্রেস ক্লাবের কয়েকজন সদস্য আছেন যারা কোনো না কোনোভাবে গুলিবিদ্ধ, কোনো না কোনোভাবে আহত, কোনো না কোনোভাবে তারা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিল সেই জুলাই আগস্টের আন্দোলনে। এমনকি 5ই আগস্ট ফ্যাসিস্টরা যখন পালিয়ে যাওয়ার সময় শেষ মরণ কামড় দিয়েছিল এই চৌহট্টায়, তখনও আমাদের এই শাহীন গুলিবিদ্ধ হয়েছিল। আমাদের এই যে তরুণ প্রজন্ম সাংবাদিকতা করতে আসছে, আমি আমার সম্মানিত বদরুজ্জামান সেলিম ভাইয়ের সাথে আগে কথা বলছিলাম যে আমার বক্তব্যের মাঝে আমরা বলবো আমরা কিভাবে এই আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম। আমরা নিজেদের জীবন বিপন্ন করে, আমরা পারিনি তখন কোনো স্যাটেলাইট টেলিভিশন, কোনো পত্রিকাতে আমরা আমাদের সংবাদ প্রচার করতে পারিনি, নিষেধ দেওয়া হয়েছিল। তারপরও আমরা নিউজগুলো পাঠাতাম, বিনিময়ে আমরা আমাদের অফিস থেকে অনেক বকুনি চকুনি খেতে হয়েছে। এমনকি আমাদের কার্ড রিনিউ করবে না বলেও হুঙ্কার দেওয়া হয়েছিল। আল্লাহর কি কুদরত, তার আগেই 5ই আগস্ট হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছি। আমাদের এখানের কতিপয় সাংবাদিক আছেন যারা দিন রাত নাওয়া খাওয়া ছেড়ে এই যে ছাত্র জনতার আন্দোলনের নিউজ কভার করতো। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, যখন এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট অনলাইন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল, ছাত্র জনতার আন্দোলনের খবর কিভাবে পাবেন? আমাদের তারা এই সাংবাদিক বৃন্দ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এক একজন করে চলে গিয়েছিল, একসাথে কোথাও মারা যায় নাই। ওইখান থেকে টেক্সট মেসেজের মধ্যে তার খবর আদান প্রদান করতো এবং কোথাও খাবারের অভাব হলে আমাদেরকে বলতো, আমরা খাবার তৈরি করে শহরের অনেক অলিতে গলিতে টুকরির মধ্যে রেখে দিতাম, যা তারা জানতে নিয়ে যেত, ওরা খেত। এইভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। সর্বশেষ আমাদের অনেক সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে, ঘরে উঠে নাকি জবাই করা হবে। আমাদের এই এক সাংবাদিক কান্না করে দিয়েছিল 4 তারিখে, ভাই আমার তো বউ বাচ্চা নিয়ে আছে, আমি তো পালিয়ে যেতে পারবো, যদি ওদেরকে মেরে ফেলে, বলে আল্লাহ আছেন আমরা দেখবো। এইরকম ওদেরকে হুমকি ধমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। আজকে এই ফ্যাসিস্টিজমের পরিবর্তন হওয়ার পরেও আমরা যখন দেখি আসলে আমরা আগের মতোই এই নিগৃহীতই রয়ে গেছি। এখন ওই ফ্যাসিস্টরা সরকারি প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রামগুলোতে, বেসরকারি প্রোগ্রামগুলোতে তারা অতিথি হয়ে যাচ্ছে। তারা এখন নব্য চেতনাধারী সাজার চেষ্টা করছে। আমরা এর নিন্দা জানাই এবং আমরা আমাদের অতিথিবৃন্দকে, আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে অনুরোধ করব, দয়া করে আপনারা কোন সাংবাদিক যদি নিতেই হয়, আপনারা যারা আপনাদের রেজিমের পক্ষে ছিল, ফ্যাসিস্ট রেজিমের বিপক্ষে ছিল, সেই ধরনের সাংবাদিকদেরকে একটু খোঁজ খবর করবেন। আমরা তাতে নিজেদেরকে ধন্য মনে করব। আমরা আরেকটা জিনিস বলতে চাই, ইনশাআল্লাহ আমাদের কয়েসুদ্দি ভাই যেটা বলে গেছেন, আগামী 51তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা যেন জাঁকজমকপূর্ণভাবে করতে পারি। আমি আজকেই ঘোষণা দিচ্ছি, যদি আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমরা পেয়ে থাকি,
আমরা এই 50 বছরের আজকে করছি প্রতিষ্ঠা বার্ষিকী, 2025-এর 22শে ডিসেম্বর করব 50 বছর পূর্তি অনুষ্ঠান এবং মহা ধুমধামে সিলেটবাসী দেখতে একটা সাংবাদিক একটা প্রেস ক্লাব কিভাবে প্রোগ্রাম করে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেই রকম একটি প্রোগ্রাম উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। সর্বোপরি মহান আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করি, আমরা যেন সততা এবং ন্যায়পরায়ণতার মধ্যে থেকে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের যে কোনো সহযোগিতা, আমাদের কোনো প্রয়োজন যদি হয়, আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করছি। আর বিশেষ কিছু না বলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আরো 1 বছর পর মহা ধুমধামের একটি অনুষ্ঠানে হয়তো আমাদের দেখা হবে, আমরা সম্মিলিত হতে পারবো আরো বড় কোনো পরিসরে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। চমৎকার বক্তব্য রাখার জন্য আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখবেন, তারপরে চলে যাবেন। উনি অত্যন্ত ব্যস্ত, বারবার ফোন আসছেন। আসলে যে কথাটি বলছিলাম যে জুলাই বিপ্লব যে আমরা শেষ করছি, এই পর্যায়ে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিলেটের রাজনৈতিক অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিত্ব, সাবেক মন্ত্রিত ছাত্রনেতা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জননেতা জনাব বদরুজ্জামান সেলিম ভাই। আজকে এই যে ঐতিহ্যবাহী শহীদ সুলেমান হক বলতাম আমরা, একটা মুসলিম সাহিত্য সংসদের মানুষ, ফজল শাহজালাল রহমতুল্লাহির আলাইহির পার্শ্ববর্তী এই হল এককালে এই হলই ছিল আমাদের সিলেটের একমাত্র হল। এখন তো অনেক কিছু এভাবে একসময় আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তখন একটা প্রেস ক্লাব ছিল, সিলেট প্রেস ক্লাব। আর এখন ওই যে স্বাধীনতার পর ওরা 11 জন, এখন 11টা প্রেস ক্লাব হয়েছে। আজকের এই জালালাবাদ প্রেস ক্লাবের সভাপতি জনাব শেহাব আমার ছোট ভাই, তারপর অনুষ্ঠানের পরিচালক আবুল ফয়েজ কামাল, তারপরে এখানে আমার পাশে উপস্থিত রিপোর্টার ইউনিট সিলেটের সম্মানিত সাধারণ সম্পাদক, সুন্দর সমুদ্র বক্তব্য রেখেছেন, অন্যান্য যারা জালালাবাদ প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট, হ্যাঁ, এবং এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামী শাসন, ইসলামী আন্দোলন, এই আন্দোলনের প্রতিনিধি আমাদের মাঝে এসেছেন, এবং সামনে যারা এসেছেন আছেন এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট জালালাবাদ প্রেস ক্লাবের এবং বিভিন্ন ইউনিট থেকে যারা এসেছেন, মহিলারা ক্যামেরার পিছনে যারা আছেন, তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। যাই হোক, পরিসর যাই হোক, কোয়েস নদী বলেছে, এটা হয়তো আপনাদের অনেক সীমাবদ্ধ, তারপর আপনার দিনব্যাপী প্রোগ্রাম করেছেন, আপনারা শুনেছি প্রশাসনকে নিয়ে র্যালি করেছেন, সুতরাং একেবারে কম না। এবং এই অনুষ্ঠানের পরিসর যাই হোক, কেকটা কিন্তু ঠিক না, এই 50তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কিন্তু 50তমের মতো, তো সুতরাং এটা কিন্তু কম না। এটা তারপরে আন্তরিকতা, এই যে আপনাদের মাঝে যে আন্তরিকতা দেখলাম, এটা কিন্তু বড় অনেক প্রোগ্রামে কিন্তু এই আন্তরিকতা থাকে না, তো সেটা এই আন্তরিকতা একটা বিরাট জিনিস। তো যাই হোক, এই ফ্যাসিস্ট তাবেদার সরকার দুইটা, মানে প্রথম সবচেয়ে বেশি যে খারাপ ব্যবহার করেছে বা যাদেরকে ইউজ করেছে সেটা হলো পুলিশ। এই পুলিশ অত্যন্ত নগণ্যভাবে এই 16টি বছর আমাদের রাজনৈতিক নেতাকর্মী বলেন, মিডিয়া বলেন, সবাইকে নিয়ন্ত্রণ করেছে। আর সেকেন্ডলি মিডিয়ার উপরে, পুলিশের উপর যেভাবে বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা আছে, এরা সবাই যেভাবে থুতু দিয়েছে, ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে তাদের অ্যাক্টিভিটিস, ঠিক সেভাবে এই মিডিয়াকে এমনভাবে ব্যবহার করেছে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের মিডিয়ার প্রতি মানে অত্যন্ত বিক্ষুব্ধ ছিল। কিন্তু সব মিডিয়া যে খারাপ এটা আমি বলবো না, কারণ আমাদের যারা সমমনা বা যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, এরা তো কথা বলার সাহস প্রায় নাই, তাদের পরিবার আছে, পরিজন আছে, তাদের চোখের সামনে যখন সাগর রুনির হত্যাকাণ্ড ঘটেছে, তখন তারা কি করবে? অসহায়, তাদের করার কিছু নেই।
সাধারণ হত্যাকাণ্ডের বিচার আজও হয় না, যে কারণে এইসব অসহায় সাংবাদিকদের ব্যাপারে আমি বলছি না, কিন্তু যেসব এই যে হলুদ সাংবাদিক যেগুলা এই শেখ হাসিনার সামনে বসে চাটুকারি করতো, তখন এদেরকে দেখে আমাদের ধিক্কার জানাতে হয়। আজকে একজন বললেন যে এখন পর্যন্ত সেই ফেসিস্টের তাবেদার তারা এখনো রয়ে গেছে। এটার ব্যাপারে আমি আপনাদের বলবো, প্রত্যেকের প্রত্যেকের নিজেরাই ময়লা পরিষ্কার করার দায়িত্ব নেওয়া দরকার। আমরা যেভাবে করেছি, ছাত্ররা যেভাবে করেছে, ঠিক সেভাবে সাংবাদিক জগতে যারা এই শেখ হাসিনার ফেসিস্টের বেদাত্তা, তাদেরকে আপনারা পরিষ্কার করবেন। সেটা তো অন্য কেউ করতে পারবে না। আপনারা এদেরকে দুর্নীতি সাফ করতে হবে, এদেরকে বিতাড়ন করতে হবে। কোনো জায়গায় যদি এর আগে প্রধান অতিথি দেওয়ার সুযোগ নেই, সেখানে আপনারা বাধার সৃষ্টি করবেন, প্রতিবাদ করবেন। আর তৃতীয়ত, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন একেবারে বিদায়ের লগ্নে এসে কাদেরকে নিয়ন্ত্রণ করেছিল, কাদের উপর বল করেছিল, এই যে আমাদের এই যে মুসল্লিয়ান যারা আলেম উলামা, এই উনাদেরকে আপনারা দেখেন নাই যে হেফাজতে ইসলামকে কিভাবে হত্যা করেছে এই শাপলা চত্বরে, কিন্তু শেষ পর্যন্ত এই হেফাজতের কিছু মানুষদের হাত করে সেই হেফাজতের কিছু নেতাদের মুখ থেকে কওমি জননীর স্বীকৃতি পর্যন্ত নেওয়ার সেই দুঃসাহস দেখিয়েছে সেই হাসিনা। কিছু কিছু মৌলানাদের হাত করেছে। যখন আমরা সারা দেশের মানুষ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে নির্বাচন প্রত্যাখ্যান করছি, তখন কিছু এই মৌলানা গোষ্ঠীদেরকে সেই শেখ হাসিনা নিয়ন্ত্রণ হাত করে হস্তগত করেছে এবং তাদেরকে দিয়ে সেই পাতানো খেলার সেই নাটকীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে বাংলাদেশের নির্বাচনকে প্রস্তাবিত করেছে। এই যে সর্বশেষ যে নির্বাচন করলো, এই নির্বাচনে কাদেরকে নিয়েছে? রাজনৈতিক দল তো তাদের সাথে এই যে হাসিনুল আর জাতীয় পার্টি গৃহপালিত বসে এগুলো ছিলই। শেষ সময়ে এসে আমাদের সিলেটের এই যে জকিগঞ্জের একজন, নাম আর বলার দরকার নাই, উনি একবারে শেখ হাসিনা কাপড়ে তুলে ভিতরে গিয়ে ঢুকে গেলেন। এবং যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে, ধিক্কার জানাতে হয় এই মৌলানাকে। আই ডোন্ট কেয়ার। আমরা দেখেছি বাইরে বসে তিনি বললেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি। আপনারা দেখেন না, মৌলানা নামের কলঙ্ক ইসলাম এবং মুসলমানদের প্রথম যেটা হলো ইমানি জোর। আপনারা ক্ষমতার লোভে লুবি হয় এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আঁচলের নিচে দিয়ে আপনারা বলবেন প্রধানমন্ত্রীর সাথে আমরা আছি, এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলবেন। আমরা ধিক্কার জানাই এই ধরনের মৌলানাদের, এবং ভবিষ্যতে ধিক্কার জানাবো। আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, জাতির কাছে জনগণের কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। মানুষ ভুল করলে ক্ষমা চায়, মানুষের কাছে ক্ষমা চায়, সর্বোপরি আমাদের যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তার কাছে ক্ষমা চাই। কিন্তু এই শেখ হাসিনা এবং তার দূষররা এত আকাম কুকাম করেছে, আয়নাগর সৃষ্টি করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, বিনা বিচারে হত্যা করেছে, আইনের মাধ্যমে হত্যা করেছে, ফাঁসি দিয়ে হত্যা করেছে। এবং হত্যা করার পর বিশ্বের ইতিহাসে কোথাও নেই মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করার পর কারাগার থেকে বের হওয়ার পর আমরা দেখেছি অ্যাম্বুলেন্সের উপর আওয়ামী লীগের ফ্যাসিস্টের প্রেতাত্মারা, শেখ হাসিনার সেই লেলিয়ে ধরা গুন্ডারা সেই অ্যাম্বুলেন্সের উপর জুতাপিটা করেছে। আপনারা দেখেন নাই? তারপর লাশ দাফনের পর কবরের উপর কারো কোনো দুশ্মনী থাকার কথা না, কিন্তু এই শেখ হাসিনা এত খারাপ, তার আওয়ামী লীগের লোকজন এত খারাপ, কবরের উপর গিয়ে মারা জুতাপিটা করেছে। আপনারা দেখেন নাই? এরপর আলেম উলামা গুলা, কিছু আলেম উলামা লুবি, ওনারা গিয়ে শেখ হাসিনার সাথে পার্লামেন্টে গিয়ে বঙ্গভবনে গিয়ে ছবি তুলে। এই সিলেটের আরেকজন মহলা এখন দেখে আমার সাথে ফোনে কথা বলেন, বিভিন্ন জায়গায় যান, নাম বলবো না, ওনার জালালাবাদ প্রেস ক্লাবের মতো ওনার নামের পিছনে জালালাবাদী না, আমার বললাম না পুরোটা। উনিও দেখলাম সিলেট এক আসনে নির্বাচনে দাঁড়িয়ে গেলেন, ভোট হতো 300 পান নাই। মহল্লা সাহেব আমাকে ফোন করছে, আপনি এই জিনিস করলেন কেন? না ভাই, আমি আমার একটা ইমানি দায়িত্ব পালন করছি। এটা ইমানি দায়িত্ব? এটা ইমানি দায়িত্ব না, আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত। যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আপনারা রাখার চেষ্টা করেছিলেন বাংলাদেশের মাটিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, যেটা প্রমাণ আপনারা জানেন। এই যে আমাদের পবিত্র কাবা শরীফ যখন কাফিরদের নিয়ন্ত্রণে আমাদের সাহাবারা অসহায়, পারছেন না কিছু করতে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে পাথর খণ্ডের মাধ্যমে এই
যে কাফেরদের ধ্বংস করে আমাদের পবিত্র কাবা শরীফকে রক্ষা করেছিলেন। ঠিক সেভাবে ফেরাউন সে নবুতি দাবি করেছিল, খুদাই দাবি করেছিল এবং চিরস্থায়ী বন্দোবস্ত সারা জীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। পেরেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে ফেরাউন টিকে থাকতে পারে নাই। নীল নদে তাকে ডুবিয়ে সমুচিত শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক সেভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা দালাল মিডিয়া, পুলিশ এবং কিছু মৌলানাদের মাধ্যমে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল এবং ঘোষণা দিয়েছিল 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এখন হলো 2024, 42 অনেক দূর। থাকতে পেরেছে? আল্লাহ চাইলে কি হয়। তার পিতাও বলেছিল যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো। সব দল নিষিদ্ধ করেছিল, বাকশাল কায়েম করেছিল, সব কয়টি সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। আপনারা জানেন যে একটি মাত্র সংবাদপত্র যেটা সরকার নিয়ন্ত্রিত, সেটা ছাড়া সব কয়টি সংবাদপত্র বন্ধ করে বাংলাদেশের রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী সৃষ্টি করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। তার কর্মীরা স্লোগান দিত এক নেতার এক দেশ, তাদের তথাকথিত বঙ্গবন্ধু বাংলাদেশ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইশারা এসেছিল যে এক নেতার এক রাত, এক নেতার এক দেশ, এক রাতেই বংশ শেষ। ঠিক কিনা? বুঝতে শেষ, এক রাতেই শেষ, আর 2 রাত লাগে নাই। এটা হলো আল্লাহর ইশারা। আর এবার আল্লাহর ইশারায় সেই 15ই আগস্ট আর 5ই আগস্টের মাঝেই মিল রেখে দিয়েছেন আল্লাহ। ঠিক না? 15ই আগস্ট, 5ই আগস্ট। এই আগস্টের 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট এক রাতে যে শেখ হাসিনা এই 16 বছরে বাংলাদেশের গরিব দেশের 10,000 কোটি টাকা খরচ করে 2000 মূর্তি করেছিল, যে মুসলমানের দেশ বাংলাদেশ, যে দেশে মূর্তি নিষিদ্ধ, যে দেশে এই 80-90% মানুষ মুসলমান, সেই দেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে গুরুত্বপূর্ণ জায়গায় 2000 মূর্তি স্থাপন করেছিল। কিন্তু বাংলাদেশের সেই মূর্তিগুলো এক রাতের ভিতরে শেষ হয়ে গেছে। দেখেন নাই আপনারা? এটা কার ইশারায় হয়েছে? আল্লাহর ইশারায়। সেই আবাবিল পাখির মতো আমাদের কোমলমতি ছাত্ররা তাদের বুকের রক্ত জড়িয়ে, অনেকে মনে করেছিল 2018 তো 18 সালেও ছাত্ররা মাঠে নেমেছিল, কিন্তু এই হাসিনা এবং তার দোসররা নিয়ন্ত্রণ করে ফেলেছিল। এবার হয়তো তাদের সেই অবস্থা হবে, আবার তারা ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহর ইশারা, এক ইশারায় ক্ষমতা তো গেছে 2000 মূর্তি গেছে, 32 নম্বর গেছে ধানমন্ডি, আমাদের 27 নম্বর অফিস ছিল নয়াপল্টনে, সেটা স্থানান্তরিত হয়েছিল। 16 বছর বিএনপির এই অফিস হাসিনা পুলিশ দিয়ে ব্যারিকেড করে রেখেছিল, কিন্তু টয়লেট হয় নাই, পায়খানা করে নাই, পেশাব করে নাই, কেউ করতে পেরেছে? কিন্তু আল্লাহর ইশারায় আজকে এই হাসিনা ভারতে বসে এখন দেখে তার সেই আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মানুষ সারিবদ্ধভাবে পাবলিক টয়লেটে রূপান্তরিত করেছে। আবু জাহেলের বাড়ির মতো 2000 কুল্লু খালাস। আমি এক বক্তৃতায় বলছিলাম 2000 তারপর এই শেখ হাসিনা লন্ডনে বলতো তারেক রহমান লন্ডনে বসে নেতৃত্ব দিয়ে, কিন্তু তারেক রহমানের ইশারায় শুধু লন্ডন না, সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, মাঠ ছেড়ে যায় নাই। কিন্তু তুমি শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর একদিনও তোমার নেতা কর্মী বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। তার 5ই আগস্টের পর 15ই আগস্ট কয়দিন? অনলি 10 days ডিফারেন্স। এই 15ই আগস্টে শেখ মুজিবের মুক্তি দিবস, মৃত্যু দিবস, তাদের সেই 17 বর্ষ, সেই শেখ মুজিবের মুক্তি মানে কি বলে এটা, শেখ মুজিবের জন্ম মানে মৃত্যু দিবসকে 17 বর্ষ করেছিল, হাজার কোটি টাকা খরচ করে। আর 5ই আগস্ট থেকে 10ই আগস্ট, 15ই আগস্ট 10 দিনের ব্যবধানে সারা বাংলাদেশের কোথাও দেখেছেন? রাস্তা তো দূরের কথা, অর্ডিনারিয়াম তো দূরের কথা, সিনেমার হলের এই হল আপনারা বললেন 2600 টাকা, এই হলে 2600 টাকা ভাড়া, এই হল তো দূরের কথা। বনে বসেও কোনো আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে কোনো মিডিয়া একটা প্রেস রিলিজ করার পর্যন্ত যোগ্যতা রাখে নাই। এটা হলো কোন কারণে? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করেছেন যে আজকে তারা যে আমাদের 16 বছর
বছর মুখের ভাষা খেলে নিয়েছিল, আমাদের স্বাধীনতা খেলে নিয়েছিল, আমাদের ভোটাধিকার খেলে নিয়েছিল, আমাদের রাজনৈতিক পদাদর্শ খেলে নিয়েছিল, সাংবাদিকদের লেখনী খেলে নিয়েছিল, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা খেলে নিয়েছিল, ইলেকট্রনিক সিস্টেম ধ্বংস করেছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে, এই যে আলিম ওলামার দেশ, 90% মুসলমানের দেশে এই যে দেব দেবতা এইসব এইগুলা প্রচলন করেছিল, সেই শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে একদিনে ধ্বংস করে দিয়েছে। যাই হোক, আমার বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে। রাজনীতির ব্যক্তিত্ব, রাজনীতি করি দীর্ঘ 42 বছর, বক্তৃতায় উঠলে একটু লম্বা হয়ে যায়, ব্রেক ধরা যায় না। তো যাই হোক, এখন মোটামুটি আমি শান্ত, আমার বাসায় একজন বসে আছে, দেখে আসি। আমি যেটা বললাম যে আপনারা বলেছেন যে আপনারা আমাদের করোনার লোক, এটা উনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। সাংবাদিকদের পরিচয় হতে হবে আমরা নিউট্রাল, ভিতরে ভিতরে যাই হোক, ভিতরে ভিতরে আমাদের সমমনা। তার সমমনা বলে আমাকে যখন যারা দাওয়াত করেছে, মখলিস আর বিভিন্ন জনে, জওয়ান জাকির, আমি অন্য কোনো দাওয়াত হইলে হয়তো আমি যে কোনো অজুহাত দেখিয়ে আসতাম, নাও আসতাম, কিন্তু আমার বাসায় যে আমার যারা সাথে এসেছে এরা দেখেছে অনেক দূর থেকে লোকজন এসেছে, এদের বাসায় বসাই আসছি, বিগত যেহেতু আমাদের করোনা, আমি বলবো না আমার এটা বিএনপি, আমাদের করোনা মানে আমাদের সম্ভাবনা। তো এই কারণে আমি 10 মিনিট গেলাম, খুব খুশি হলাম। জালালাবাদ প্রেস ক্লাব সিলেটের 50 বছর পূর্তি উপলক্ষে আজকে দিনব্যাপী এই আয়োজন চলছে। আমি আসলে একটু বিলম্বে আসার জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি, কারণ আমার একটা পারিবারিক প্রোগ্রাম ছিল এলাকায়, জানাজা ছিল, এটা শেষ করে ফেসবুক থেকে আজকে প্রচন্ড যানজটের মধ্যে একটু দেরিতে আসায় আমি দুঃখ প্রকাশ করছি। আজকের এই জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্নাতক সভাপতি আমার অত্যন্ত প্রিয় বিপ্লব ভাই, যার সাথে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। আজকের সভার সভাপতি শিহাব, আমার মঞ্চে উপস্থিত জালালাবাদ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সাথে আসা আমার প্রিয় সহযোদ্ধা, এককালের নন্দিত ছাত্রনেতা দেখা যায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জালালাবাদ প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সিলেটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুরা এবং সিটিএলপির যে সমস্ত বাইরে এখানে উপস্থিত রয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে আমি জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য আসলে শোনার কিছু নাই, আসলে প্রতিষ্ঠা বার্ষিকী দিনে সকলে একটু আনন্দ করে উল্লাস করে আপনারা সারাদিন থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পূর্ণভাবে উদযাপন করতে পেরেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এই কারণে যদি 5ই আগস্ট দীর্ঘ 18 বছর জগদ্দল পাথরের ন্যায় যে দানব, যে ফ্যাসিস্ট, যে স্বৈরাচার, যে লুটেরা, যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, সংবাদ মাধ্যমের অধিকার সকল কিছু কেড়ে নিয়েছিল। যদি ওই ফ্যাসিস্টের পতন না হতো তাহলে হয়তো আজকে আপনারা জালালাবাদ প্রেস ক্লাব 50 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারতেন কিনা আমি ব্যক্তিগতভাবে শুনছি না। আর যে কথাটি বলেছেন যে আমি আজকে দিনে আপনাদেরকে বলবো যে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, এটা সত্য। 5ই আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতা এবং আমাদের নেতা কর্মীদের, দেশের বিপ্লবী মানুষদের চোখের মুখে পড়ে ভারতে আশ্রয় দিয়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মাদের প্রায় 90% কিন্তু এখনো বাংলাদেশে অবস্থান করছে। সেটা রাজনৈতিক অঙ্গনে রয়েছে, সেটা সাংবাদিকদের অঙ্গনে রয়েছে, সেটা ব্যবসায়ীদের মধ্যে রয়েছে, সেটা সকল প্রশাসনে রয়েছে, এটা পুলিশ প্রশাসনে রয়েছে। এইরকম একটি বৈরী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে এবং আমাদের নেতা আপনারা দেখেছেন যিনি প্রতিনিয়ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্রের মালিকানা যাতে রাষ্ট্রের জনগণ কর্তৃক যারা ভোটে নির্বাচিত হয় সেই নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে যাতে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসে, এই জন্য আমরা সকলের সহযোগিতা থাকি। এই জন্য একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমাদের সাংবাদিক বন্ধুরা বলেছেন যে আজকে যদি আমরা এই সময়ে দাঁড়িয়ে
বাংলাদেশ তৈরি করা সম্ভব হয় না, কারণ প্রতিশোধের মাত্রা এত বেশি হয়ে যাবে। সকল সেক্টরের প্রতিশোধ নিতে গেলে দেখা যাবে আমরা পিছনের দিকে চলে যাচ্ছি। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে এখানে আমার ভাই বলেছে যে আমার নামে কথাটা আমরা এখানে এসে বসে আমার মনে পড়েছে যে আমি যখন এই উপরতলায় একটি শোকসভায় ছিলাম, আমাদের মকর চেয়ারম্যান সাহেব আমাদের বিএনপি মারা যাওয়ার পরে ওই শোকসভা থেকে নেমে যাওয়ার সময় আমাকে পুলিশ তুলে নিয়ে গেছে। যারা আমাকে তুলে নিয়ে গেছে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে ব্যক্তিগতভাবে, আমি তাদেরকে আশ্বস্ত করে বলেছি যে ভাই দাদা আপনারা যে কাজটি করেছেন আমরা জানি যে সেটা আপনারা আদিষ্ট হয়ে শেখ হাসিনার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য এবং এই ফেসিবাদকে আপনারা বাঁচানোর জন্য, আপনারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য করেছেন। আমরা এই জন্য আপনাদের উপর অন্তত আমার এখানে ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, বলে এখানে যেহেতু সিটিএসপির বাইরে রয়েছে আমি সেদিনও তাদেরকে বলেছি, আজকেও বলি যে আমরা শুধু আপনাদের কাছে আহ্বান জানাবো যে নতুন বাংলাদেশ আমরা যেটা চাচ্ছি সেখানে যাতে কাউকে গ্রেফতার করতে গেলে এখন যাদের নামে মামলা হয়েছে আওয়ামী লীগের যারা বেশি যারা দুষ্কর্ম তাদেরকে অবশ্যই গ্রেফতার করবেন, তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। কিন্তু সেটা যে স্বাধীনতা, সেটা যে একটা প্রশাসনিক যে নিয়ম শৃঙ্খলা যে মর্যাদা সেটা যাতে সমুন্নত থাকে। আমরা যারা রাজনীতি করি আজকে যারা আমাদের প্রতিপক্ষ, আমি কখনো চাই না এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ যে সে গ্রেফতারের সময় লাঞ্ছিত হোক, অপমানিত হোক, দীক্ষিত হোক। সে যে অপরাধ করেছে, যে অপকর্ম করেছে, সে যে অন্যায় করেছে তার বিচার রাষ্ট্রের প্রচলিত আইনে হবে, সে আদালতকে ফেস করবে। সে যদি দোষী হয় অবশ্যই তার বিচার হবে, সেই বিচারে তার যে সাজা হবে সে সাজা গ্রহণ করে। আমরা যারা রাজনীতি করেছি আমরা যখন দেখেছি যে আমরা যখন গ্রেফতার হতাম অনেক সময় মনে হতো যে আসলে রাজনীতি করে মনে হয় জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি, যদি রাজনীতি না করতাম আমাদের অনেক সহকর্মী, আমাদের অনেক ছোট ভাইরা হয়তো আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। শুধুমাত্র রাজনীতি করার কারণে অনেক সময় নিজেকে ছোট মনে হতো, অপমানিত মনে হতো। কিন্তু দিন শেষে আমরা আজকে সকলে এই অঞ্চলের মানুষ, আমি জানি সাংবাদিকদের প্রতি অন্যায় হয়েছে, এই কারণেই জানি কারণ এই সংবাদ মাধ্যমের সাথে আমারও দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। রাজনীতির পাশাপাশি আমি দীর্ঘদিন লেখালেখির সাথে জড়িত ছিলাম, নিজেও সাংবাদিকতা করতাম। এই কারণে আমি জানি যে সিলেটের সাংবাদিকতার সাথে কারা আওয়ামী ফ্যাসিস্টের দূষণ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দূষণদের মধ্যে যারা চিহ্নিত, যারা অতিমাত্রায় অপরাধ করেছে, ব্যক্তিগত লোক লালসার জন্য মানুষের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের কিছু বিচার প্রতিটি করতে হবে দৃষ্টান্ত স্থাপনের জন্য। কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠার কারণে যদি আমরা সকলের সাথে বিরোধে জড়াই যাই, সাংবাদিকরা সাংবাদিকদের সাথে, রাজনীতিবিদরা রাজনীতিবিদদের সাথে, কিংবা পুলিশের ভিতরে যারা অতি আওয়ামীকরণ করেছে, আবার অতি বিএনপিকরণ কিংবা অতি বিএনপি ভক্তি করে যদি সেখানে সকল সেক্টরে যদি আমরা বিভাজিত হয়ে যাই, আমরা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে যাই, তাহলে আমাদের দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জন্য সকল সেক্টরে যারা মূল অপরাধী, যাদের শপথ ভঙ্গ করে অন্যায় করেছে, অবিচার করেছে, গুম করেছে, খুন করেছে এবং কলমের অপব্যবহার করে নিরীহ লোককে অপরাধী বানিয়েছে, অপরাধীকে সাধু সাজানোর চেষ্টা করেছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। তবে প্রচলিত আইনে এই কাজে যাতে আমরা একে অন্যকে সহযোগিতা করি, আমরা যেন এটা মনে করি সবার আগে আমার এই দেশ, সবার আগে আমাদের সিলেটকে, আমাদের শান্তির এই নগরীকে আমরা শান্তির মধ্যে রাখতে হবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ